এটা হলো লুক ব্যাক ইন অ্যাঙ্গার, তাই না? অ্যাঙ্গার। আচ্ছা, প্রথমত যে ব্যাপারটা আসে আমাদের, এটা একটা হিস্ট্রিক্যাল, তোমার এটা একটা ড্রামা, এটা ইংলিশ লিটারেচার একটা গুরুত্বপূর্ণ ড্রামা। কারণ কি, এখানে এংরি ইয়াং ম্যান মুভমেন্টটাকে শো করা হয়েছে, যে ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে ইংল্যান্ডের ব্রিটিশদের অবস্থা যে খারাপ অবস্থা ছিল, ওই সময় মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস ফ্যামিলির যে ছেলেরা ছিল, হাইলি এডুকেটেড, এবং তারা অনেক শিক্ষিত ছিল এবং মিডল ক্লাস বা লোয়ার ক্লাসে বিলংস করত, যার ফলশ্রুতিতে এবং তারা ইংল্যান্ডের ক্রাইসিসের কারণে, অর্থনৈতিক ক্রাইসিসের কারণে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল। তারা চাকরি পাচ্ছিল না, কারণ ইংল্যান্ডের ব্যবসার অবস্থা খারাপ ছিল, মন্দা যাচ্ছিল, এই সময় লোক ছাঁটাই করতেছিল, কোম্পানিগুলো তো টাকা দিতে পারবে না। সেইটার ভুক্তভোগীগুলো হচ্ছিল হলো এই মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে তারা। স্পেশাল অনেক জায়গায় লোয়ার ক্লাস ওয়ার্কিং ক্লাসও বলছে, ঠিক আছে? তো তারা ছিল ভুক্তভোগী। তো এই যে আমাদের যেই গল্পের যে হিরো আছে, আমরা গতকাল ক্যারেক্টার গুলো নিয়ে কথা বলছিলাম, নাম কি? জিমি পোর্টার। এই তাকে দ্বারা ওই সময়ে, এই 1950s এর, 50-এর পরে, 55-তে লেখা, 56-তে লেখা, এরকম, তাই না? ওই সময়ের সকল এই যে ইয়াং ম্যান যারা ছিল সবসময় এঙ্গ্রি থাকতো, কারণ বেকার, মানে টাকা পয়সা ছিল না, খুব অর্থনৈতিক ভাবে খুব খারাপ অবস্থা ছিল, তাই না? এই জিনিসটা তারা যারা ফুটাই তুলছে, এবং তারা সবসময় একটা রাগান্বিত থাকে, খিটখিটে মেজাজে থাকে। কারণ সোসাইটিতে বা সমাজে দেখা যাচ্ছে, যেমন বর্তমান অবস্থা পেপারে দেখা যাচ্ছে এই জায়গায় উন্নত হচ্ছে, ওই জায়গায় উন্নয়ন হচ্ছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, বাট দেখা যাচ্ছে কি বেশিরভাগ মানুষ বেকার। আর যারা বেকার এরা আবার আবার যে যে কাজ পাচ্ছে যেগুলো, এগুলো আবার টাকা কম, কোন রকম দিন চলে, পেট চলে না, এরকম একটা অবস্থা। এই সময় কি হয়, মানুষ টেনশনে থাকে এবং তাদের একটা খিটখিটে মেজাজ তৈরি হয়ে যায়। তো ঠিক এরকম জিমি পোর্টার আমরা দেখবো, এই গল্পের যে হিরো, সে সবসময় একটা খিটখিটে মেজাজে থাকে। কেন থাকে? কারণ তার যে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সে তার বন্ধুর সাথে একটা মিষ্টির দোকান চালাচ্ছে কোন রকম, এইটা দিয়ে কোন রকম একটা রোম নিছে। যে এই ড্রামাটাকে আরেকটা বলছিলাম কি, কিচেন সিং ড্রামা, ঠিক না? কিচেন সিং ড্রামা কি, একটা রুমের মধ্যেই তোমার বেডরুম, কিচেন, বাথরুম, টেবিল মেবিল সব একটা রুমের মধ্যেই থাকে, ঠিক আছে? একটা ছোট্ট একটা রুমে বসবাস করে এই ধরনের মানুষরা। তো এই একটা রুমের মধ্যে এই জিনিসটাকে দেখায়া পুরা ব্রিটিশদের যে অবস্থা আছে, অর্থনৈতিক অবস্থা বলো, শিক্ষার অবস্থা বলো, সবকিছুর অবস্থাটা, রিয়েলিটিটা, সোসাইটি হার্শ রিয়েলিটি, এই জিনিসটাকে শো করার চেষ্টা করছে। বুঝতে পারছো? যাই হোক, আমাদের গল্পের ক্যারেক্টার গুলো আমি লিখি, লুইস। আরো ক্যারেক্টার দিছিলাম, নিগেল, যে কিনা গতকালকে ক্লাস তোমরা করছো, নিগেলকে অ্যালিসন পোর্টারের ভাই, ঠিক আছে? তার বাবাকে রেডফার্ন, কলোনেল নেট রেডফার্ন, তার মা মিসেস রেডফার্ন, কলোনেল নেটফার্ন, মিসেস রেডফার্ন, আর তার ভাই হলো নিগেল, ঠিক আছে? তাদের সাথে আরেকজন থাকে, সেটা হলো কে? ক্লিফ লুইস। ক্লিফ লুইস। আর অ্যালিসনের একটা বান্ধবী আছে এই গল্পের, একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, নাম হলো কি? হেলেনা চার্লস। এই কয়েকটা ক্যারেক্টার জানো, এরপরে বাকিগুলো আমাদের এমনি অটোমেটিক আসবে, তখন বলে দেবে, ঠিক আছে? দেখো, আমাদের এই ড্রামাটা যখন শুরু হয়, ড্রামাটা শুরু হয় হলো সানডেতে, মানে ছুটির দিন, যেটা আমরা বলি, ছুটির দিনে একটা ড্রামাটা শুরু হয়। এখানে তিনটা অ্যাক্ট আছে। প্রথম অ্যাক্ট যখন শুরু হয়, আমরা দেখি জিমি বাহিরে বৈশা, মানে ঘরের একটা বারান্দাতে বা ছোট একটা চেয়ারে বৈশা সে কি করতেছে? নিউজ পেপার পড়তেছে আর রাগারাগি করতেছে। সে নিউজ পেপার পড়তেছে আর রাগারাগি করতেছে। নিউজ পেপারে কি আছে? যে এই জায়গায় উন্নয়ন হচ্ছে, চার্চ গুলো এইভাবে ইয়ে হচ্ছে, এই জায়গায় মানুষ দান করতেছে, এটা হচ্ছে, ওইটা হচ্ছে, এগুলো দেখে সে রাগারাগি করতেছে আর বলতেছে, এইটা উন্নত, এটা উন্নত, আমাদের জীবন ব্যবস্থা উন্নত হয় না, অবস্থা খারাপ। এবং যিনি
সে আপার ক্লাস সোসাইটির ফ্যামিলিদের প্রতি খুবই রাগান্বিত। সে তাদেরকে দেখতে পারত না। কেন? কারণ এটার পরে ভুক্তভোগী শুধু তারা লোয়ার ক্লাসে, আপার ক্লাসে তো ভালো মতো দিয়ে লাইফ লিড করতেছে। তো এবং প্রোটেস্ট যারা করতেছে, ওয়ার্কিং ক্লাস পিপলরাই করতেছে, আপার ক্লাস সোসাইটির কেউ প্রোটেস্ট করে না। তার কথা হলো প্রোটেস্ট যেহেতু করতেছে, আপার ক্লাসটা সহ প্রোটেস্ট করুক। এখন দেখাচ্ছে আপার ক্লাসটা তাদের উপর ডমিনেট বেশি করতেছে, ঠিক আছে, তাদেরকে বেশি হেয় করতেছে। এটা কার মতে? জিনির মতে। এবং এই কারণে যিনি পেপার পড়তেছে আপার ক্লাস সোসাইটি বা এগুলো নিয়ে সে একা একা বকাবকি করতেছে। এবং বকতেছে কারে? এই যে তার একটা বন্ধু আছে, দেখো তারা থাকে কোথায়? একটা রুমের মধ্যে। এই রুমের মধ্যে ধরো এই জায়গায় একটা বেড কোন রকম পর্দা দিয়ে রাখছে, এখানে একটা চেয়ার, এই জায়গায় ইস্ত্রি করায়, এখানে কিচেন, মানে একটা রুমের মধ্যেই সব। এবং ওই রুমের মধ্যে কি হইতেছে, জিমি পোর্টার এবং তার যে ওয়াইফ আছে অ্যালিসন পোর্টার, তারা দুইজন থাকে পাশাপাশি। তাদের এক বন্ধু আছে ক্লিফ লুইস। কার বন্ধু? জিমি পোর্টারের বন্ধু, অ্যালিসনের বন্ধু, সেও এই রুমটার মধ্যে থাকে। বুঝতে পারছো? হাজবেন্ড ওয়াইফ প্লাস তাদের ফ্রেন্ডও থাকে এই রুমটার মধ্যে। কি অবস্থা! এবং দেখা যাচ্ছে জিমি পোর্টার আর ক্লিফ লুইস তারা দুইজন মিলে একটা মিষ্টির ব্যবসা করতেছে। বুঝতে পারছো? তো যাই হোক, জিমি পোর্টার পেপার পড়তেছে আর রাগান্বিত হচ্ছে। আর ক্লিফ লুইসে বলতেছে যে, তুমি অশিক্ষিত, তুমি এটা করতে পারো, তুমি সারাক্ষণ আজেরা থাকো। ক্লিফ লুইস আর জিমি পোর্টার এক সময় ফাইট লেগে যায়। হ্যাঁ, এদিকে অ্যালিসন পোর্টার কি করতেছে? শুধু ইস্তারি করতেছে এবং সে জিমির কাছে কাছেও যায় না। জিমি আর অ্যালিসন তারা কলেজ লাইফে একসাথে পড়াশোনা করছে। অ্যালিসন হইলো সে একটা হায়ার ক্লাস সোসাইটি, মানে আপার ক্লাস একটা মেয়ে। তো এই কারণে জিমির সাথে অ্যালিসনের সবসময় একটা ঝগড়া লেগে গেছে। সে শুধু তারে মফ করে অনেক খোঁচা মেরা কথা বলে। দেখা যায় যখন বিয়ে হয়েছিল জিমি আর অ্যালিসনের, তাদের মা, মানে অ্যালিসনের মা, তার শাশুড়ি এটা মেনে নেয় নাই। যার কারণে তারা কিন্তু আলাদা থাকা শুরু করছে, পলায় গেছিল গিয়া। জিমি পোর্টারের একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে হিউ টানার, গতকালকে বলছিলাম, এবং তার মা মিসেস টানার। হিউ টানার এবং তার মা মিসেস টানার তাদের বাসায় ছিল প্রথমে কয়েক মাস। থাকার পরে এই হিউ টানারের সাথে রাগ করে জিমি পোর্টার অ্যালিসনদের নিয়ে এই বাসায় এসে পড়ছে। কেন রাগ করছে? হিউ টানার তার মার সাথে ঝগড়া করছে, মারে দেখাশোনা করে নাই। বুঝতে পারছো? আইসা এই জিমি পোর্টার অ্যালিসন এই বাসাটায় থাকে তার বন্ধু ক্লিফ লুইসের সাথে। এবং জিমি পোর্টারের কাছে তো টাকা নাই। তো এই মিসেস টানার জিমি পোর্টারকে কিছু টাকা দিছিল এই মিষ্টির ব্যবসা চালনা করার জন্য। এর আগে অনেক ব্যবসা করছে, বাট লস হয়েছে। এবার কোন রকম একটা মিষ্টির দোকান দিয়ে দুইজন চল। বুঝতে পারছো? এইগুলো তো দেখা গেছে এই দুইজন যখন পত্রিকায় পড়া নিয়ে ঝামেলা কইরা, এই দেশের অবস্থা এটা নিয়ে ঝগড়া করতেছে, এই সময় জিমি পোর্টার ক্লিফ লুইস হয়তো ধাক্কা দেয়, যেটা অ্যালিসনের গায়ে গিয়ে পড়ে এবং অ্যালিসন পড়া যায়। এবং হাতে যে ইস্তারিটা ছিল তার হাতে লেগে ছেঁকা খায় বা ফিরা যায়, এরকম একটা অবস্থা। তো জিমি পোর্টার দৌড়ে যায়, গিয়ে বরফ নিয়ে আসে অ্যালিসনের জন্য। অ্যালিসন এবার একটু রাগ হয়ে আছে, যাও তুমি সরো এখান থেকে। হ্যাঁ, ওর কারণে কুরছে তো একটু রাগ তুলবই না। আবার জিমি পোর্টারের সমস্যা, অ্যালিসন কেন সবসময় চুপচাপ থাকে, ওই কেন জবাব দেন? বুঝতে পারছো? এই অবস্থা। তো যখন জিমি পোর্টারের রাগ করে বলছে, তো জিমি পোর্টার রাগে আবার বাইরে আছে। বুঝতে পারছো? মানে আবারও বলি জিনিসটা, গল্পটা যখন শুরু হয়, আমি গল্পটা শুরুর পিছনে যে অনেক বেসিক কথা বলে ফেলছি। জিমি পোর্টার বইসা পেপার পড়তেছে এবং পেপারে যখন উন্নয়ন টুন্নয়ন এগুলো লেখা দিছে, সে রাগারাগি একে একে বকবক করতেছে। এই সময় অ্যালিসন তো কোনো কথা বলে না, সে এক কোনায় ইস্তারি করতেছে, সে অ্যালিসনের উপর রাগ করতেছে। এদিকে ক্লিফ লুইসের সাথে সে আরো বেশি রাগ হয়ে, যার কারণে কি হয়, জিমি পোর্টার একটা সময় ক্লিফ লুইসের ধাক্কা যখন দেয়, অ্যালিসনের গায়ে গিয়ে পড়ে এবং অ্যালিসনের হাতে যে ইস্তারিটা আছে তার হাতে লাগে, এটা পুড়ে যায় হাত। তো এইটা দেখা জিমি পোর্টার দৌড়ে গিয়ে বরফ নিয়ে আসে, তার এটা লাগে। অ্যালিসন তার ধমক দিয়ে, যাও তোমার বরফ দেওয়া লাগে, আলগা ফিরিতে হেঁটেছো নাকি? জিমি পোর্টার তো এমনি রাগান্বিত। একে তো বেচারা শিক্ষিত মানুষ, এর সমাজে ভালো সম্মান দেয় না, কোন রকম দিন আনে দিন খায়। এর মধ্যে তার বই হলো আপার ক্লাস ফ্যামিলি, এর মধ্যে কেউ প্রোটেস্ট করে না। মানে চতুর্দিকে সব টেনশন, যেমন একটা বেকার বা কম টাকা যার পেছনে দায়িত্ব থাকে তার যেমন টেনশন, ভরণ পোষণ করতে পারে না। টেনশন থাকলে কি হয়, তখন মানুষ খিটখিটে হয়ে যায়। তো জিমিও এরকম। অ্যালিসনের কাছে যখন গেছে, অ্যালিসন যখন ধমক দিছে, জিমি বাইরে চলে যায়। যখন সে বাইরে চলে যায়,
তখন দেখা যায় যে যে ক্লিফ লুইস তাদের সাথে যে থাকে, সে আইসা অ্যালিসন রে বরফ লাগায় দেয়, এবং সে খুব ভালো বন্ধু। হ্যাঁ, অ্যালিসন রে বরফ লাগায় দেয় এবং তারে কিস করে, ঠিক আছে, হাস করে কিস করে। তো এটা মানে এটা না যে সে তার রিলেশন করে, এরকম না, মানে এটা ইউরোপ কান্ট্রিতে এটা নর্মাল ফ্রেন্ড হিসাবে। তো একটু পরে জিমি আসে, আইসা, ও এর মধ্যে অ্যালিসন ক্লিফ লুইসকে একটা খবর দেয় যে দেখো, জিমি পোর্টারে তো আমি বলতে পারি না, আমি তো, অ্যালিসন বলতেছে আমি তো প্রেগনেন্ট। ঠিক আছে, কারে বলছে? ক্লিফ লুইসে। দেখো যে ওয়াইফ তার হাজবেন্ডকে ভয়ে বলতে পারে, এমন একটা অবস্থা কেন? কারণ তাদের দুইজনই তো সংসার চলে না, আরেকজন আসলে কিভাবে চলবে, এই ভয়ে সে জিমিরে বলে। কিন্তু অ্যালিসন খুশি। অ্যালিসন কারে বলে? তার ফ্রেন্ড রে বলে, এমন এমন আমি দেখি। তো খুশিতে এই সময় তারা একজন কিস করে, এই অবস্থাটা জিমি পরবর্তীতে আসে, আইসা দেখে তারা দুইজন জড়ায় এসে। তো জিমি আবার এটা দেইখা সে ক্লিফ রে বলে, বলতেছে যে আহ তোমার ঠোঁট এখনো ভিজা আমি দেখতে পাচ্ছি, তুমি তাড়াতাড়ি আনতে সরে আসো। কে বলছে? জিমি। কারে বলছে? ক্লিফ রে। অ্যালিসন রে কিছু বলে, বইলা জিমি গিয়ে বাইরে আবার বসে আছে। এরকম ভাবে চলতেছে। এর মধ্যে অ্যালিসনের কাছে একটা ফোন আসে। কে ফোন দেয়? অ্যালিসনের যে বান্ধবী আছে হেলেনা চার্লস, সে ফোন দিয়ে বলে আমি ওইখানে একটা কাজে যাব চাকরির জন্য, তো ওইখানে আমি তোর বাসায় আসতেছি এবং কিছুদিন থাকবে। তো অ্যালিসন এই কথাটা শুনে, অ্যালিসন কথাটা শুই না, তো জিমি যখন পরে আসে অ্যালিসনের সরি টরি বলে, বইলে তারা একসাথে আবার হাসি খুশি তখন। তখন অ্যালিসন জিমিরে আবার খবর দেয় যে আমার বান্ধবী হেলেনা চার্লস আসছে। জিমি এটা শুনে রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ, জিমির মতেই হেলেনা মানে অ্যালিসনের যত বন্ধু বান্ধব আছে সবই তো বড় লোক, এই ওদের কারণে জিমি আর অ্যালিসনের মধ্যে সম্পর্ক নষ্ট। বলতেছে এরা এসে অ্যালিসনের উল্টা পাল্টা বোঝায় আর দুইজনের মধ্যে ঝগড়া হয়। কার মতে? জিমি পোর্টারের মধ্যে, মানে তৃতীয় ব্যক্তি সে পছন্দ করে। এবং হেলেনারে তো সে দেখতেই পারে না, কারণ সে আইসে অ্যালিসনের বিভিন্ন বুদ্ধি দেয়। এটা হ্যাঁ জিমি পোর্টারের পছন্দ। তো এটা শোনার পরে অ্যালিসন আবার জিমির মধ্যে আবার রাগ হয়ে যায়, আবার জিমি বেড়ে যায়। শেষ অ্যাক্ট ওয়ান এইটুকু। এবার অ্যাক্ট টু যখন শুরু হয় তখন দেখি এই হেলেনা আসে এবং অ্যালিসন খোলে। আসার পরে জিমি হেলেনার সাথে রাগারাগি শুরু, হ্যাঁ তুমি আসছো কেন, এখানে আসে থাকতে হয় তোমার, এটা সেটা। হেলেনা আবার অ্যালিসনের মতো না, অ্যালিসন যেমন চুপচাপ থাকে, হেলেনা আবার চুপচাপ না। হেলেনা আরো দুইটা কথা কয়ে, জিমি পোর্টার মারতে আসে, হেলেনাও যায় মারতে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থা চলতেছে। একটু পরে কি হয়, এই হেলেনা অ্যালিসন রে বলে তুই কি আসলে ভালো আছোস, একটা কাজ কর, চল তুই আর আমি চার্চে যাই। তো অ্যালিসন আর হেলেনা দুজনে বেরিয়েছে চার্চে যাওয়া। আর এই সময় জিমি পোর্টারের কাছে একটা ফোন আসে। ফোনটা হলো এরকম যে ওই যে মিসেস টানার যে হেল্প করছিল সে খুব অসুস্থ। তো জিমি পোর্টার বের হয় তার বাসায় যাবে, আর অ্যালিসন হেলেনা বের হয় চার্চে যাবে। তো জিমি পোর্টার অ্যালিসন রে বলতেছে যে তুমি এখন চার্চে যাও না, চলো মিসেস টানের তো আমাদের অনেক হেল্প করছে, আমরা একটু তারে দেই খাস। কে বলে? জিমি পোর্টার। অ্যালিসন কিছু বলে না। তো জিমি পোর্টার অ্যালিসনের দুইটা অপশন দেয়, হয় তুমি চার্চে যাবে, নাহলে তুমি আমার, হয় তুমি হেলেনার সাথে যাবে, নাহলে আমার সাথে যাবে। অ্যালিসন কোনো উত্তর না দিয়ে হেলেনার সাথে চলে যায়। তো জিমি পোর্টার তো খুব রাগ হয়, সে যায় মিসেস টানা যায় দেখতে। এই সময় হেলেনা এলিসন পোর্টারে জিজ্ঞাসা করে যে আসলে তোদের মধ্যে সম্পর্ক কেমন। তো অ্যালিসন বলতেছে এমন, আরে বলিস না, ও একটু বেকার টেকার বা কম টাকা ইনকাম করে একটু খিটখিটে মেজাজ হয়, সবসময় রাগারাগি করে। তো হেলেনা আবার সন্দেহ করছে যে ক্লিফ লুইস আর অ্যালিসনের মধ্যে কিছু আছে কিনা, কারণ এরা খুব ঘনিষ্ঠ দেখা যায়। তো অ্যালিসন বলে না এরকম কিছু না, এবং অ্যালিসন হেলেনা তার বান্ধবীরা বলে যে আমি তো এরকম এরকম প্রেগনেন্ট, তো এটা তো আমি জিমিরে বলতে পারতেছি না, কারণ জিমি তো এটা শুনলে আরো রাগায় যাবে। তো হেলেনা এটা শুই না, সে কি করে, সে অ্যালিসন বলে তুই তোর বাসায় চলে যা, এই জায়গায় থাকলে তুই সুস্থ থাকবি না। অ্যালিসন বলে না না আমি ছেড়ে দেবো না। এটা যখন বলছেন, হেলেনা কি করে বাসায় গিয়া টেলিগ্রাম কইরা অ্যালিসনের যে বাবা মা আছে, রেডফার্ন মিসেস রেডফার্ন, তাদেরকে জানায় দেয় অ্যালিসন রে তার হাজবেন্ড অনেক মারধর করে, এটা সেটা। একেই তো বিয়েতে রাজি ছিল না, তো তারা সবাই আসে, আইসা অ্যালিসন রে নিয়ে চলে যায়। জিমি পোর্টার আসতে আসে। এবং যাওয়ার আগে অ্যালিসন কি করে একটা চিঠি লিখে দিয়ে যায় ঘরের মধ্যে। চিঠির মধ্যে লেখা ছিল এরকম যে আমি এখন চলে যাচ্ছি কেন, কারণ তোমার এখানে আমি কোনো মানসিক শান্তি পাচ্ছি না, আমার মানসিক শান্তি দরকার, এই কারণে আমি বাবার বাসায় চলে যাই।
বুঝতে পারছো? এই বইলা অ্যালিসন কিন্তু ফেল। এর মধ্যে ঘটনা হয় কি যে যখন তারা চাপতে যাচ্ছিল বা এরকম ওই সময় জিমিরে কিন্তু জিমির সাথে যখন রাগারাগি হয় জিমি তখন বলছে যে তুমি আমার দুঃখ, জিমি বলতেছে অ্যালিসনকে যে তুমি তো আমার সবসময় ভুল বুঝো, আমার দুঃখ তুমি বুঝো না, বুঝবো ওই দিন যেদিন তোমার একটা সন্তান হবে, সন্তান মারা যাবে, ওই দিন বুঝবা যে আমার কষ্টটা কত। এটা কে বলছিল? জিমি পোর্টার। এবং অ্যালিসন কিন্তু তারে চিঠির মধ্যে বলে দিছে সে যে প্রেগনেন্ট। জিমি পোর্টার খুশি হওয়ার থেকে এটা রাইখে দিছে। এত পাত্তা দেয় না। এবং জিমি একটু কষ্ট পাইছিল, জিমি চাইছিল অ্যালিসন যাতে না যায়, সে তো চলে গেছে, কষ্ট পাই। যাই হোক, চলে যাওয়ার পরে অ্যালিসন পোর্টার কিন্তু তার বাবা মার সাথে চলে গেছে। এবং দেখা গেছে তখন ওই বাসায় থাকে কে? জিমি পোর্টার, হেলেনা চার্লস আর ক্লিফ লুইস। হেলেনা চার্লস কিন্তু যায় না, থাকে। তো হেলেনা চার্লসটা আবার ক্লিফ লুইস দেখতে পাচ্ছ। তো ক্লিফ লুইসও আস্তে আস্তে কি করে ওই বাসা থেকে চলে যায়। এখন থাকে কে? জিমি পোর্টার আর হেলেনা চার্লস। তো তাদের দুইজনের মধ্যে প্রথম একটু রাগারাগি হয়। জিমি একদিন একটা সাপোর্ট দিছে, তো হেলেনাও দিছে। তো জিমির আবার এটা পছন্দ যে যারা আমি মানবো সে যদি প্রোটেস্ট না করে কেমনে হবে? ঠিক আছে, জিমির কথা হইলো যে যার সাথে থাকছে তারও প্রোটেস্ট করতে হবে, সে সবসময় ঠিক থাকবে এটা হইব না। তো জিমিরও এরকম একটা অ্যারোগেন্ট পছন্দ। তো এরা দুইজন দুইজনকে পছন্দ করে, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয় এবং তারা একসাথে থাকা শুরু করে। দেখো, সবাই চলে গেছে, হেলেনা কি অ্যালিসনের ফ্রেন্ড, সে আইসা জিমির সাথে থাকা শুরু করে এবং তারা দুইজন এরকম করে তোমার এক টুও শেষ হয়ে যায়। এবার এক সি যখন শুরু হয় তখন শুরু হয়, ওইটাও রবিবারে শুরু হয়। এটা প্রত্যেকটা দিন হলো রবিবার, তিনটা একটি শুরু হয়েছে কি রবিবার। প্রথম অ্যাক্টের এক সপ্তাহ পরে দ্বিতীয় অ্যাক্ট শুরু হয় এবং দ্বিতীয় অ্যাক্টের কয়েক মাস পরে তৃতীয় অ্যাক্ট শুরু হয় রবিবারে। তো রবিবারে যখন শুরু হয় দেখা যায় যে জিমি পটারের শার্ট পরা অ্যালিসন, হেলেনা কি করতেছে, ওই অ্যালিসন যেমন কাপড় ইস্ত্রি করতেছিল, ঠিক হেলেনা তখন কাপড় ইস্ত্রি করতেছে আর জিমি পোর্টার বৈশা বৈশা পত্রিকা করতেছে। এই সময় অ্যালিসন আসে। আচ্ছা, যখন নক দেয়, দরজা খুলে কে? দরজা খুলে হলো হেলেনা চার্লস। তো অ্যালিসন এতদিন পরে আইসা যখন হেলেনারে দেখে দরজা খুলছে, অ্যালিসন তো অবাক হয়ে যায়, কি এখানে? এরকম এরকম তাদের মধ্যে একটা মোটামুটি ঝগড়া হয়। তো জিমি পোর্টারও তো ওরে দেখা তো খুশি হবে। তো যাই হোক, এই সময় হেলেনা তার ভুল বুঝতে পারে যে আসলে তার কারণেই তাদের এরকম প্রবলেম হয়েছে, এই কারণে হেলেনা চলে যায়। এই সময় অ্যালিসন গিয়ে জিমি পোর্টারের পায়ে দইরা মাফ চায় যে আমার ভুল হয়ে গেছে। তুমি তো বলছো যে যেদিন আমার বাচ্চা মারা যাবে ওই দিন আমি বুঝবো আসলে আমাদের বাচ্চাটা মারা গেছে। মানে সে যে জায়গায় ছিল ওই জায়গায় তার বাচ্চাটাও মারা গেছে, সে খুব ডিপ্রেস। সে জিমির কাছে আসছে, জিমির পায়ে ধরে পর্যন্ত ভাবছে। এবং সর্বশেষে এখানে ওই যে ম্যাসকিউলিনিটি ব্যাপার, যে ব্যাপারটা আছে যে মেল ডমিনেটেড সোসাইটি, এই জিনিসটাকেও কিন্তু ফুটাই দেওয়া হয়েছে। তো ওই সময় জিমি পোর্টার যখন পায়ে ধরে মাছটা, তখন জিমি পোর্টার তারা একসেপ্ট করে। এবং ওই সময় কি করে, তারা একটা বিয়ার এন্ড স্কুইরেল গেম। বিয়ার এন্ড স্কুইরেল গেম কি? যে একজন ভাল্লুক সাজে, একজন কাঠবিড়ালি সাজে, সাইজা তারা ওই যে এভাবে ধরা ধরার একটা খেলা খেলে। ওইটা দ্বারা কি সিম্বলাইজ করে যে তারা যে একটা হার্শ রিয়েলিটির মধ্যে থাকে সোসাইটি। একে তো অর্থনৈতিক অবস্থা খারাপ, সোসাইটির অবস্থা খারাপ, তারপরে তোমার মেন্টালি ডিপ্রেস। ওই সময় যখন তারা এই গেমটা খেলে তাদের মধ্যে কিছুটা সুখ অনুভূতি হয়। এইভাবে বিয়ার স্কুলের গেম খেলা তারা দুজন একসাথে হয়ে নাটকটা কি হয়, শেষ। এটাই ছিল তোমার এটার যে নাটক। এবার এটা থেকে আসতে পারে সিম্বল, বিয়ার এন্ড স্কুলের গেমের একটা কোশ্চেন আসতে পারে, এটা দ্বারা কি যে তারা যে হার্শ রিয়েলিটি থেকে বের হয়ে একটা ইমাজিনেশন ওয়ার্ল্ডে তারা নিজেদেরকে একটু সুখ অনুভব করে, এই ব্যাপারটা ফুটায় তোলা হয়েছে। তারপরে তুমি যদি দেখো এখানে নিউজ পেপারটা একটা কি হইতে পারে, সিম্বল। তারপরে ওই যে চার্চের বেল যখন বাজে তখন জিমি পোর্টার রাগ হয়ে দিত, কারণ চার্চের বেল তার সহ্য হইত না। কারণ কি, চার্চ চালাইতো কে? সরকার। তো তার মধ্যে চার্চও কারাপ্টেড, ঠিক আছে। তো সে জিমি গিয়ে রাগ প্রকাশ করতো যে একটা জাজ আছে, সে বাজাইতো। জাজ মানে কি হইলো, যে প্রোটেস্ট করা। তো তার মধ্যে থেকে যে প্রোটেস্ট ব্যাপারটা এটা বের হয়ে আসতো এগুলা শুনলে। এবং সরকারের সে বিরোধিতা ছিল। এবং সবসময় আমরা দেখবো সে এংরি, কেন এংরি? সোসাইটির কারণে, সোশ্যাল রিয়েলিটি যে ব্যাপারটা আছে এইটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। বুঝতে পারছো? এই হলো আসলে এই গল্পের মেইন ব্যাপার। আর কিন্তু গতকালকে বইলেই দিছি,
এখানে থিম কি কি আছে। তো এই তো, এখানে আর কিছু আছে বলে আমার জানা নাই, তবে ব্রিফ কোশ্চেনের জন্য কিছু কিছু কোশ্চেন আছে। কোশ্চেন গুলো একটু দেখে নিবা। আমার কাছে অনেক আগের একটা বই আছে, বইয়ের মধ্যে এরকম আছে যে হোয়াট ইজ দ্য কজ অফ টেনশন ইন ম্যারিটাল লাইফ, জিমি অ্যান্ড এলিসন। জিমি আর এলিসনের ম্যারিটাল লাইফের সবচেয়ে বড় টেনশনটা কি ছিল? যে সোশ্যাল ক্লাস, নাকি? যে জিমি লোয়ার ক্লাসে বিলংস করতো, অ্যালিসন হায়ার ক্লাসে বিলংস করতো। তো যার কারণে তাদের মধ্যে সবসময় একটা ঝগড়া। জিমি তার বিরুদ্ধে সবসময় কথা বলার চেষ্টা করতো, জিমি প্রোটেস্ট করতো, বড় লোকদের দেখতে পারতো না। এই জিনিসটাকে ফুটাই তোলা হয়েছে। জিমিকে রিপ্রেজেন্ট করা হয়েছে লোয়ার ক্লাস সোসাইটিটাকে, যে ওই সময় লোয়ার ক্লাস সোসাইটিটা কিভাবে চলতো। আর অ্যালিসনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে কি হায়ার ক্লাস সোসাইটি, বুঝতে পারছো? তো ক্লাস ডিস্টিংশনের কারণে তাদের মধ্যে একটা টেনশন। ঠিক আছে, এই ব্যাপারটা দেখবা। তারপরে কি বলছে, হোয়াট ডাজ জিমি কল অ্যালিসন এন্ড হার ব্রাদার নিগেল। বলতেছে এই জিমি কিন্তু অ্যালিসনের কোনো ফ্রেন্ড কাউরে দেখতে পারতো না, এবং অ্যালিসনের একটা ভাই ছিল, নাম হলো নিগেল, যে কিনা একজন পলিটিশিয়ান ছিল। তো জিমি সবসময় তাকে আর তার ভাইরে কি বলতো হয়তো, সাইকোপ্যাথেটিক, যে তোমরা একটা সাইকোপ্যাথেটিক, তোমরা এইটা সেইটা, মানে তাদেরকে গালিগালাজ করতো। তাদেরকে কি বলতো এটাই। এরপরে বলতেছে হোয়াট ইজ দ্য নেম অফ অ্যালিসনস ফাদার। অ্যালিসন ফাদারের নাম কি? কলোনেল রেডফার্ন। কলোনেল রেডফার্ন, তারে কেন জিমি দেখতে পারতো না? তার কথা হলো, এই রেডফার্ন যে সে হইলো, সে কি ছিল? মিলিটারিতে ছিল, এবং ইন্ডিয়া যখন তারা শাসন করত ওইখানে সে দায়িত্বে ছিল। তো জিমির মতে সে তো ইন্ডিয়া সাবকন্টিনেন্টে গিয়েও মানুষের প্রতি কি করছে, জুলুম চালাইছে, ডোমিনেটেড ছিল। তো সে কখনো ভালো হইতে পারে না, সে সবসময় ডোমিনেটেড। বুঝতে পারছো? তো তার অনেক কমপ্লেন ছিল। হ্যাঁ, এরপরে বলতেছে যে উইথ হুম হ্যাড জিমি অ্যান্ড অ্যালিসন বিং লিভিং আফটার দেয়ার ম্যারেজ। তাদের বিয়ের পরে তারা কার সাথে ছিল প্রথম? কার সাথে ছিল? এই যে হিউজ টানা, তার সাথে কিন্তু প্রথমে ছিল। ঠিক আছে, এবং পরবর্তী দিকে তারা আলাদা একটা রুমে থাকে। এই তো, এরপরে বলতেছে হাউ ডাজ অ্যালিসন জাস্টিফাই হার লিভিং জিমি ইন হার নোট টু হিম। বলতেছে কিভাবে অ্যালিসন তার লেখার মধ্যে সে যখন চলে যায় জিমিরে লেখা দিয়ে গেছিল। কি লেখা লিখে দিয়ে গেছিল? যে সে চলে যাচ্ছে, তার কিছু শান্তি দরকার, সে এখানে শান্তি পাচ্ছে না, এবং সে ওইখানে তাকে অনেক মিস করবে, এরকম কথা বলছে। ঠিক আছে, এই আর কি, এগুলাই, এছাড়া আর কিছু নাই। এরপরও পড়তে থাকো। ঠিক আছে, এই যে আরেকটা কোশ্চেন আছে এরকম, যে হোয়ার ইজ দ্য ফার্স্ট সিন অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ফার্স্ট সিনটা কেমন ছিল? বলতেছে ইন আর্লি এপ্রিল ইভিনিং। প্রথম কি ছিল? এপ্রিল মাসের ইভিনিং টাইমে শুরু হয়েছিল এই নাটকটা। দ্য ফার্স্ট সিন লুক ব্যাক ইন অ্যাঙ্গার সেট ইন জিমি পোর্টার্স ওয়ান রুম। জিমি পোর্টারের একটা রুমে, যে রুমে কি, কোন রুমে? ইন্ডিয়ান স্টেট বিফোর ইন ফ্ল্যাট at the top of a large Victorian house, a large midland town, একটা টাউনে, মিডল্যান্ড নামের একটা টাউন ছিল, ওই টাউনের একটা, ওই টপ ফ্লোরে তারা একটা রুমের মধ্যে এই নাটকটা শুরু হয়েছিল। একটা রুমের মধ্যে, যেখানে বেডরুম, কিচেন সব ছিল। ঠিক আছে, এরপরে হু ইজ কলোনেল রেডফান। কলোনেল রেডফান কে ছিল? অ্যালিসনের বাবা ছিল, অ্যান্ড রিটায়ার্ড আর্মি অফিসার। সে কি ছিল? একজন রিটায়ার্ড আর্মি অফিসার অ্যান্ড কমান্ডার অফ মহারাজাস আর্মি, ইন্ডিয়ান স্টেট। ইন্ডিয়ান যখন স্টেট ছিল, যখন ইন্ডিয়া ফ্রি হয় নাই, তখন সে একটা মহারাজার আর্মি ব্যাটালিয়নে ছিল। বুঝতে পারছো? এই হলো কলোনেল রেডফানের পরিচিত, সে একটা রিটায়ার্ড আর্মি অফিসার। এখন সে রিটায়ার্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে, সে এখন রিটায়ার্ড। হু ইজ হেলেনা চার্লস। হেলেনা চার্লস কে? হেলেনা চার্লস একটা অ্যাক্ট্রেস এবং ফ্রেন্ড অফ অ্যালিসন, ব্রাইড। আচ্ছা, এই হেলেনা, এই যে বলতেছে হেলেনা চার্লস, যে এটার সাথে কম্পেয়ার করা হবে আমাদের যে জন অসবর্ন আছে, তার রিয়েল লাইফের একটা অ্যাক্ট্রেস গার্লফ্রেন্ড আছে, নাম কি বলছিলাম? পামেলা লেন। তারে মাথায় রাখবা, হ্যাঁ, তার সাথে কম্পারিজন করা হয়েছে। এই যে হু হেল্প টু স্টার্ট সুইট স্টল। জিমিরে কে হেল্প করছে? বলতেছে হিজ ফ্রেন্ড ক্লিফ লুইস হেল্প জিমি। বলতেছে তার বন্ধু ক্লিফ লুইস, তারা দুইজন মিলে কি করছিল? সে হেল্প করছে এই সুইট স্টলটাকে ইয়া করতে। এবার হোয়াই ডাজ জিমি হেট সানডে। সে সানডেটাকে হেট করতো। কেন হেট করতো? বলতেছে এটা একটা অফ দিন,
সারাদিন সে কি করে, তোমার নিউজ পেপার পড়ে, চা খায়, আর অ্যালিসন তারা ইগনোর করে এটা সহ্য করে, এর লেগা সে রবিবারটাকে কখনো পছন্দ করে না। অন্যদিন তো সে কাজ করে, কিন্তু রবিবার হইলে কি বন্ধের দিন, তো সে সারাক্ষণ নিউজ পেপার পড়ে, তোমার ওই চা খায়, আর কি সহ্য করে হলো অ্যালিসনের ইগনোরিংটা। তো এটা একটা মিনিংলেস থিং তার জন্য, এই কারণে সে এটাকে হেজ করে। ঠিক আছে, আর কি এটুকুই পড়ো, এরপরে যদি প্রবলেম হয় ভাইয়া তো আসি, পরে বুঝাই দেবো। হ্যাঁ, এই হলো তোমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার ড্রামা। মডার্ন ড্রামার আর মনে হয় একটা পার্ট বাকি থাকবে, তোমাদের মোটামুটি সব পার্টই কমপ্লিট। ঠিক আছে।